আসসালামু আলাইকুম। ক্লাস 6 তোমাদের সামনে যেহেতু এক্সাম আছে, তো সেই জন্য মানুষের শরীর এই চ্যাপ্টারটা আমরা রিভিশন করব এবং এখানকার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যেটা তোমরা পরীক্ষার জন্য রেডি করবে সেরকম প্রশ্ন উত্তর নিয়ে একটু আমরা আলোচনা করব। তার মানে মানুষের শরীর, এটার রিভিশন ক্লাস। দেখো, আমি মানুষের শরীর তোমাদেরকে ইন ডিটেলস পড়িয়েছিলাম এবং এই সম্পর্কিত কোনো অসুবিধা থাকলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার প্লেলিস্টে তোমরা ক্লাস 6-এ মানুষের শরীর চ্যাপ্টারটা থেকে সব কোয়েশ্চেনগুলো এবং যে পড়ানো আছে সেটা একবার দেখে নেবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো দেখো, মানুষের শরীরে প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড। একটা ইম্পর্টেন্ট টপিক, মানুষের শরীরের একটা ইম্পর্টেন্ট যন্ত্র বা অর্গ্যান বলতে পারো হৃৎপিণ্ড। তো এই হৃৎপিণ্ড থেকে তোমাদের অনেক কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে এবং তোমরা হৃৎপিণ্ডের যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমি ইন ডিটেলস আর বলবো না, তোমরা কোয়েশ্চেনগুলো লিখে নাও ভালো করে এবং এইগুলোই পড়বে। প্রথম হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থান পড়বে। হৃৎপিণ্ডের অবস্থান লেখো। হৃৎপিণ্ডের অবস্থান তোমরা পড়বে। নেক্সট যে কোয়েশ্চেনটা পড়বে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলির নাম লেখো। দেখো, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর নাম তোমরা অলরেডি জানো যে হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ আছে, যেমন হচ্ছে কি না অলিন্দ নিলয়, এর মধ্যে ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ আর বাম নিলয়, টোটাল 4টে প্রকোষ্ঠ এবং প্রকোষ্ঠগুলোর নাম। নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের কপাটিকাগুলোর নাম। হৃৎপিণ্ডের কপাটিকাগুলির নাম লেখো। দেখো, তোমরা হৃৎপিণ্ডের কপাটিকার নাম পড়েছো। একটা হচ্ছে কি না, বাংলা নাম যদি বলো সেটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা, আর একটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা, ঠিক আছে, বা ট্রাইকাপসিড এবং বাইকাপসিড কপাটিকা। তো তাহলে কপাটিকা হচ্ছে কি কি, দুটো কপাটিকা, একটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা আর একটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা, বাইকাপসিড বা ট্রাইকাপসিড। তোমাদের এই দুটো কপাটিকার নাম মনে রাখলেই হবে। 4 নম্বর যে কোয়েশ্চেনটা পড়বে সেটা হচ্ছে বড় কোয়েশ্চেন, হৃৎপিণ্ডে রক্ত সংবহন পদ্ধতি বর্ণনা করো। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন পদ্ধতি বর্ণনা করো। দেখো, আমি মানুষের শরীর যে চ্যাপ্টারটা পড়িয়েছি সেখানে মানুষের হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত সংবাহিত হয় খুব সোজাভাবে বর্ণনা করা রয়েছে, খুব ইজিভাবে বর্ণনা করা রয়েছে এবং তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নের অ্যান্সার লিখে পাঠিয়েছো খুব সুন্দরভাবে। তো তোমরা ওই অ্যান্সারটা খুব ভালো করে রেডি করবে এবং হৃৎপিণ্ডের মাধ্যমে কীভাবে রক্ত সংবাহিত হয় সেই পদ্ধতিটা আরেকবার ভিডিওটা দেখে নেবে এবং যাদের খাতায় রেডি করা আছে তারা ওখান থেকে এটা পড়বে। এটা একটা বড় কোয়েশ্চেন, ঠিক আছে। আর এখান থেকে আরেকটি কোয়েশ্চেন পড়বে, সেটা হচ্ছে কি না হৃৎপিণ্ডের সমস্যাগুলি লেখো। হৃৎপিণ্ডের
সমস্যাগুলি লেখো। দেখো, আমাদের মানবদেহে যে সমস্ত অর্গ্যানগুলো বা যে সমস্ত যন্ত্রগুলো রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু সারাদিনে যে সমস্ত কাজ করে চলেছে এর কারণে কিন্তু এদের অনেক রকম সমস্যা হতে পারে। যেমন আমরা পড়েছিলাম হৃৎপিণ্ডে অনেকের ফুটো থাকে ছোট থেকে, জন্ম থেকে। এই হৃৎপিণ্ডের মধ্যে যে ছিদ্র বা ফুটো, এটা একটা বিরাট বড় সমস্যা। পরবর্তীকালে অপারেশন করে অনেকের এই সমস্যা সমাধান হয়। এছাড়াও হৃৎপিণ্ডের গতি যদি ঠিক না থাকে তাহলে কি হয় না, সংকোচন, হৃৎপিণ্ডের সংকোচন যদি মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, এটাও এক ধরনের সমস্যা। এই সমস্যার সমাধানের ক্ষেত্রে পেসমেকার বসানো হয় অনেকের বৃদ্ধ বয়সে বা একটু বয়স্ক একটু বয়স্ক আমাদের যে দাদু আছেন বা তাদের আমরা দেখেছি অনেকেরই পেসমেকার বসানো আছে। কারণ কি, তাদের বয়সের সাথে সাথে কি হচ্ছে না, হৃৎপিণ্ডের সংকোচনের যে রেট সেটা কিন্তু কমে যায়, তখন তাদের পেসমেকার বসাতে হয়। এছাড়াও অনেকেই কি হয় না, বুকে ব্যথা হয়, অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে ব্যথা হয় এবং হৃদযন্ত্রের যে দেওয়াল সেখানে পেশিগুলো রক্ত চলাচল কমে যায় বা রক্ত চলাচল ভালোভাবে হয় না। তো এই সমস্ত হৃদযন্ত্রের পেশিতে রক্ত চলাচল না হওয়া, এটা একটা বিরাট বড় সমস্যা। এই সমস্যার জন্য অনেক সময় কি হয় না, ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করতে হয়। এই ধরনের অনেক সমস্যাই হৃৎপিণ্ডের আছে, যেগুলোকে আমরা হৃৎপিণ্ডের অসুখ বলে থাকি। তো এই সমস্যাগুলো কি কি সেগুলো তোমরা পড়বে। তাহলে প্রথম হচ্ছে আমরা হৃৎপিণ্ড সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো পড়বো সেগুলো তোমাদেরকে বললাম। নেক্সট আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেটা হচ্ছে রক্ত। তো রক্ত, এটাও আমি ইন ডিটেলস তোমাদের পড়িয়েছি। তো রক্ত থেকে যে যে প্রশ্নগুলো তোমাদেরকে রেডি করতে হবে সেগুলো আমি একটু লিখে দিচ্ছি। এগুলো তোমরা ভালো করে পড়বে আসন্ন পরীক্ষার জন্য। তাহলে রক্ত থেকে যে যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে, প্রথম যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে রক্ত কাকে বলে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে রক্ত কাকে বলে। অর্থাৎ কি না, রক্ত হচ্ছে আমাদের শরীরে অবস্থিত একটা জলীয় অংশ, তাই না, যেটা রক্ত, যার বেশিরভাগ অংশটাই জলীয়, এটা রক্ত রস বা প্লাজমা বলা হয়। এই রক্ত কি হয় না, আমাদের শরীরে সারা শরীরে ছড়িয়ে থাকে এবং এ কী করে না, আমাদের শরীরে বিভিন্ন যে সংবহন বা বিভিন্ন প্রয়োজনীয় পদার্থের যে বিভিন্ন কলা কোষে পৌঁছানোর দরকার, সেইগুলো কিন্তু আমাদের এই রক্তই করে থাকে। তো রক্তের সংখ্যা অনেকেই লিখে পাঠিয়েছে আমাকে খুব সুন্দর করে, তো সেইভাবেই রক্ত কাকে বলে সেটা ভালো করে পড়বে। নেক্সট যে কোয়েশ্চেনটা পড়বে সেটা হচ্ছে রক্তের ভাগগুলি লেখো। আগেও আমি এই কোয়েশ্চেনগুলো দিয়েছি, আমি কোয়েশ্চেনগুলো খুব বেশি চেঞ্জ করছি না একটাও, কারণ কি তোমাদের যাতে সুবিধা হয়, কারণ আগে থেকে এগুলো রেডি করা আছে এবং এগুলি আবার যদি রিভিশন করো তাহলে কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে যাবে। তাহলে রক্তের ভাগ বলতে আমরা কি বুঝি না, রক্তের যে ভাগ, সেই রক্তর ভাগকে আমরা সাধারণত 3টে ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কি না, লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে গিয়ে অনুচক্রিকা। ঠিক আছে, তাহলে রক্তের ভাগগুলো কি কি, 3টে ভাগে ভাগ করা হচ্ছে, একটা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা পড়বে সেটা হচ্ছে রক্ত রসের কাজ কি। রক্তরসের কাজ কি? দেখো, রক্তরস কি করে না, এটা আমাদের শরীরে যে সমস্ত রক্তরস মানে রক্তের বেশিরভাগ অংশ, যেটা নিয়ে 90%ই রক্তরস থাকে,
তো এই রক্তরস আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আমাদের যে খাদ্যের জলীয় খাদ্যের যে কণা বা খাদ্যের সারাংশ শরীরের বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যায়। এছাড়াও শরীরে তৈরি হওয়া বিভিন্ন ধরনের বজ্র পদার্থ এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এগুলো ক্ষতিকারক যৌগগুলোকে বয়ে নিয়ে যায়, ফুসফুস বৃক্ক এসব জায়গায় নিয়ে যায়, শরীর থেকে বের করে দেয়। এই ধরনের অনেক কাজ কিন্তু রক্তরস করে থাকে। এছাড়া আমাদের শরীরে ভিটামিন, খনিজ লবণ এবং যে সমস্ত হরমোন রয়েছে এগুলোকেও পরিবহন করতে কিন্তু রক্তরস সহায়তা করে থাকে। নেক্সট যে কোয়েশ্চেনটা পড়বে যে বিভিন্ন ধরনের যে কণিকাগুলো, অর্থাৎ ধরো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা, এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালভাবে কাজ পড়বে। এদের কি কাজ, ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, কারণ এদের কাজগুলোই আমাদের শরীরে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ লোহিত রক্তকণিকা কী করে না, এরা আমাদের অক্সিজেনকে পরিবহন করে কলাকোষের মধ্যে, ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আমাদের শরীরের সমস্ত আনাচে কানাচে বা সমস্ত কোষের মধ্যে লোহিত রক্তকণিকা কী করে না, অক্সিজেনকে পৌঁছে দিতে সাহায্য করে। শ্বেত রক্তকণিকা তো বিশাল বড় কাজ করে। শ্বেত রক্তকণিকা হচ্ছে কি বলবো, সৈনিকের মতো কাজ করে, পাহারাদারের মতো কাজ করে। এরা কি করে না, এরা শরীরের রক্ষীর কাজ করে, অর্থাৎ শরীরকে রক্ষা করে। কোথা থেকে, কী থেকে রক্ষা করে না, বাইরে থেকে আসা কোনো শত্রু বা কোনো জীবাণুর আক্রমণ করলে এ কিন্তু সরাসরি শরীরকে রক্ষা করে এবং ওই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। ঠিক আছে, আবার শরীরে কোথাও ক্ষত হলেও সেই ক্ষতকে সারাই করতে সাহায্য করে। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অনুচক্রিকা, এর কাজও খুব ইম্পর্টেন্ট। অনুচক্রিকা কি করে না, আমাদের শরীরে কোথাও যদি কেটে যায় তাহলে সেখান থেকে রক্তপাত হয় এবং আমরা দেখেছি কিছুক্ষণ পরে সেই রক্তটা বন্ধ হয়ে যায়, তাই না? কিন্তু ধরো যদি রক্তটা বন্ধ না হতো তাহলে কি হতো না, তোমার শরীরে যত রক্ত রয়েছে সব শরীর থেকে বের হয়ে যেত এবং একটা সময় পর কি হতো না, রক্তশূন্য হয়ে মানুষ মারা যেত। কিন্তু এই অনুচক্রিকা কি করে না, এই রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, শরীরের বাইরে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, যার জন্য একটা নির্দিষ্ট সময় পর কোথাও ক্ষত বা কেটে গেলেও কিন্তু রক্তপাত কিছুক্ষণের পর বন্ধ হয়ে যায়। তাহলে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। নেক্সট যে কোয়েশ্চেনটা পড়বে সেটা হচ্ছে গিয়ে কি, রক্ত ছাড়া দেহে কিভাবে রোগ জীবাণু ধ্বংস হয়? রক্ত ছাড়া দেহে কিভাবে রোগ জীবাণু ধ্বংস হয়? দেখো, আমাদের রক্তে যে শ্বেত রক্তকণিকা আছে বললাম, সেগুলো তো আমাদের দেহ থেকে রোগ জীবাণুকে ভিতরে ঢুকতে প্রবেশ করতে দিচ্ছে না। এছাড়াও আমাদের শরীরে আরও অনেক অংশ আছে যেগুলো আমাদের শরীরে রোগ জীবাণু হতে দেয় না। যেমন চোখের কোণে পাওয়া যে পিচুটি, এগুলো কি হয় অ্যাকচুয়ালি না, এগুলো আমাদের শরীরে যে কোনো জীবাণু ধরো ঢুকেছে, সেগুলো চোখের কিনারায় কি হয়, আমাদের চোখের মধ্যে থাকা জীবাণুনাশক এক ধরনের পদার্থ থাকে। তো সেই জীবাণুনাশক পদার্থ কি হয়, চোখের ভেতরে ঢোকা নোংরাকে জীবাণুকে মেরে দেয় এবং সেই মরা জীবাণুগুলোকে পিণ্ডাকারে চোখের কোণায়, আমরা যখন ঘুম থেকে উঠি দেখি চোখের কোণায় নোংরা জমে রয়েছে, আসলে ওগুলো হচ্ছে কি না, শরীরের মধ্যে প্রবেশ করা জীবাণু, যেগুলো চোখের মধ্যে থাকা জীবাণুনাশক তরলটা মেরে দেয়। এছাড়াও আমাদের শরীরে যে চোখে সাদা তরলের মতো চামড়া থেকে যে বেরিয়ে আসে, সেটা হচ্ছে চোখের পাতার মধ্যে ঢোকা যে জীবাণু, সেগুলো। এছাড়াও দেখবে অনেক সময় আমাদের কাটা ছেঁড়া হলে সেখানে ঘা হয়ে যায়, তো ফোঁড়া হয়ে যায়। তো এইরকম অংশ থেকে আসলে কি হয় না, ওখানে রোগ জীবাণুগুলোকে জমাট বেঁধে আটকে দিয়ে সেই জায়গাটা ফুলে গিয়ে প্রদাহ হয়ে আমাদের রোগ জীবাণুকে কিন্তু শরীরের আর ভিতরে প্রবেশ করতে দেয় না।
তো এরকম অর্থাৎ পুজ, রক্ত, বদ রক্ত ইত্যাদির মাধ্যমে আমাদের শরীর থেকে রোগ জীবাণুকে বের করে দেয়। এছাড়াও আমাদের শরীরে আমাদের যখন কাশি টাশি হয় তখন শ্লেষ্মার আকারে বা কফের আকারে শরীর থেকে অনেক রোগ জীবাণু কিন্তু বের হয়ে যায়। তাহলে রক্তের লোহিত রক্তকণিকা ছাড়াও আরও অনেক ভাবেই আমাদের শরীর থেকে কিন্তু রোগ জীবাণু বের হয়ে যাওয়ার পদ্ধতি রয়েছে। ঠিক আছে, এরপরে আরও কিছু কোয়েশ্চেন এখান থেকে আছে, যেমন পড়বে পাকস্থলীতেই আমাদের কি অ্যাসিড থাকে। ঠিক আছে, পাকস্থলীতে আমাদের আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই প্রশ্নটাও কিন্তু এখান থেকে আসে, তো এটা পড়ে নেবে যে আমাদের পাকস্থলীতে কোন ধরনের অ্যাসিড থাকে আর আমাদের লালারসে যে রাসায়নিক পদার্থটা থাকে তার নাম কি। তাহলে এই দুটো কোয়েশ্চেনও তোমরা কিন্তু রেডি করবে। এই কোয়েশ্চেন দুটো আমি একটু লিখে দিচ্ছি। লালারসে কি রাসায়নিক পদার্থ থাকে? নেক্সট যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে, না এটা সরি, এটা 6 হবে, এটা 7, যে পাকস্থলীতে কি অ্যাসিড থাকে। তাহলে পাকস্থলীতে HCl অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আর লালারসে যে রাসায়নিক পদার্থটা থাকে তার নাম হচ্ছে লাইসোজাইম। তার নাম কি? লাইসোজাইম। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা রেডি করবে। এরপরে তোমাদের এই চ্যাপ্টারের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কি না ফুসফুস। তাহলে ফুসফুস থেকে তোমাদের যে কোয়েশ্চেনগুলো রেডি করতে হবে সেগুলো কি না আমি লিখে দিচ্ছি। নেক্সট তাহলে যে পার্ট থেকে পড়বে সেটা হচ্ছে ফুসফুস। দেখো, ফুসফুস আমাদের প্রধান শ্বাসযন্ত্র, যার সাহায্যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই। তো এই ফুসফুসও আমাদের খুব ইম্পর্টেন্ট। তো প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে যে প্রথম পড়বে ক্লোম শাখা বা ব্রঙ্কাস কি। ক্লোম শাখা কি বা ইংরেজি নাম হচ্ছে ব্রঙ্কাস। ক্লোম শাখা কি না আমাদের যে গ্রাসনালী, তো সেটা বা শ্বাসনালী বলো, গ্রাসনালী না বলে শ্বাসনালী বলি। শ্বাসনালী আমাদের গলার ভিতর দিয়ে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, যাদের প্রত্যেকটিকে বলা হচ্ছে ক্লোম শাখা। এরা বুকের ভেতরে থাকা যে ফুসফুস, সেই ফুসফুসের মধ্যে এরা গিয়ে মিশেছে। তাহলে নেক্সট যে কোয়েশ্চেনটা পড়বে সেটা হচ্ছে ফুসফুসের রং কেমন। দেখো, ফুসফুস আসলে এর রং হচ্ছে কালচে গোলাপি, কারণ এর ভেতরে অনেক সরু সরু রক্তনালী গেছে এবং এর ভেতর দিয়ে রক্ত চলাচল করে, তাই জন্য এটা গোলাপি হলেও রক্ত অনেক বেশি পরিমাণে প্রবাহিত হওয়ার জন্য এটা কালচে গোলাপি দেখায়। এছাড়াও যারা বয়স্ক মানুষ অনেক দিন হয়ে গেছে তাদের ফুসফুসে অনেক ধুলো ময়লা জমার কারণে বা যারা অনেক বেশি স্মোক করে থাকেন তাদের ফুসফুস কিন্তু কীরকম হয়ে গেছে না কালো ছোপ দেখা যায় তাদের ফুসফুসে, কারণ ফুসফুসটা ভেতরটা নষ্ট হয়ে গেছে, তাই না। নেক্সট যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে ফুসফুসের কাজ। দেখো, ফুসফুস বিরাট ইম্পর্টেন্ট কাজ করে, কারণ
ফুসফুস যদি না থাকতো তাহলে আমরা বাইরে থেকে অক্সিজেন নিতে পারতাম না এবং ভেতরের যে দূষিত কার্বন ডাইঅক্সাইড সেটা বাইরে ছেড়ে দিতে পারতাম না। তাহলে ফুসফুসের কাজ হচ্ছে বাইরে থেকে বিশুদ্ধ বাতাস ভেতরে টেনে নিয়ে যাওয়া, অর্থাৎ অক্সিজেনকে টেনে রক্তের মধ্যে পৌঁছে দেওয়া, আর শরীরে তৈরি হওয়া যে দূষিত কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডকে কী করছে না শরীর থেকে বাইরে বের করে দেওয়া। এটা কি বলা হয়, এটাই হচ্ছে ফুসফুসের মেন কাজ। ঠিক আছে, এরপরে একটা প্রশ্ন পড়বে, সেটা হচ্ছে মধ্যচ্ছদা কি? দেখো, মধ্যচ্ছদা হচ্ছে একটা পেশি যেটা আমাদের বুক আর পেটের মাঝখানে অবস্থান করছে। ধরো আমাদের শরীরটা কীরকম, মাথা, বুক, তারপরে পেট, তারপরে পা, তাই না? এই যে পার্টে ভাগ রয়েছে, তো বুক আর পেট এই দুটো অংশকে দুটো ভাগে ভাগ করেছে এই মধ্যচ্ছদা নামক পেশিটি। এটি বুক আর পেটের মাঝখানে অবস্থিত এক ধরনের পেশি, যেটাকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। ঠিক আছে, আর ফুসফুস থেকে আরেকটি কোশ্চেন পড়বে, সেটা হচ্ছে ফুসফুসের সমস্যাগুলি লেখো। প্রত্যেকের সমস্যাগুলো পড়ে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো দেখো, ফুসফুস সমস্যা কি হতে পারে, যদি আমাদের ফুসফুসের মধ্যে যে সমস্ত নালীগুলো রয়েছে, ক্লোম শাখা, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল রয়েছে, এগুলোতে যদি কোনো কিছু দূষিত পদার্থ বা নোংরা জমে যায়, তাহলে কি হয় না আমাদের এই চলাচলের পথে যদি কিছু জমা হয় তাহলে আমাদের কি হয়, শ্বাস নিতে কষ্ট হয়। তো এটা একটা সমস্যা। এছাড়াও যখন শীতকালে যদি খুব বেশি ঠান্ডা লেগে যায়, তখন এই ফুসফুসের শাখা প্রশাখার মধ্যে যে সমস্ত নালীগুলো রয়েছে, সেখানে যদি অনেক বেশি পরিমাণে শ্লেষ্মা জমা হয়ে থাকে, তাহলে আমাদের বাতাস চলাচলের পথটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমাদের ফুসফুস থেকে সাঁই সাঁই শব্দ হয়। এটা একটা সমস্যা। এছাড়াও কি হয় না, অনেকের ফুসফুস অনেক দিন ধরে বিভিন্ন ধরনের কি বলবো, স্মোকিং করার জন্য, ধূম্রপান করার জন্য তাদের শরীরে কি ফুসফুসের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার কারণে ফুসফুস থেকে কাশির সাথে সাথে রক্ত পড়ে এবং টিবি বা টিউবারকিউলোসিস এই ধরনের অনেক ধরনের রোগ হতে থাকে, শরীরের ওজন কমে যেতে থাকে। তো এরকম অনেক ধরনের সমস্যা কিন্তু হতে থাকে। তো ফুসফুসের সমস্যা তোমরা অনেকেই আমাকে লিখে পাঠিয়েছো, সেগুলো অনেক ভালো করে রেডি করবে। এরপরে আমরা যে জায়গাটা থেকে প্রশ্নগুলো পড়ব, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে অস্থি থেকেও কিন্তু আমাদের অনেক প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন রয়েছে, যেগুলো আমাদেরকে রেডি করতে হবে। আচ্ছা, কাজ করি, আমরা এই কোটা কোয়েশ্চেনই এই আজকের ক্লাসে থাক। নেক্সট ক্লাসে আমরা বাকি যে অপশানগুলো, যে চ্যাপ্টারগুলো, টপিকগুলো রয়েছে, যেমন ধরো অস্থি, তারপরে অস্থি সন্ধি এবং পেশি, এগুলো থেকে কোয়েশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তাহলে এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রত্যেকে খুব সুন্দর করে রেডি করবে।